টাকা সেভ করব যে কেমনে, কি টাকা সেভ করার সুযোগ পাইতেছি না। ওই আন্নার সাথে ওই দেখেন দেখেন দেখছেন, খোলা ম্যান হোল লিটারেলি। মনে করেন একটা গাড়ি যদি আমার সামনে দিয়ে যাইতো আর আমি যদি গাড়িটার পিছনে পিছনে ফলো করতে করতে যাইতাম, তাহলে ম্যান হোলে পড়ে যেতাম একদম। টোটাল 8,934 কিলোমিটার গেছে। ওকে, তার মানে আর 64 কিলোমিটার, কি বলি 66 কিলোমিটার হয়ে গেলেই আমার 9,000 কিলোমিটার হয়ে যাবে। জোস জোস, দেখতে দেখতে 9,000 কিলো হয়ে গেল। এই হোয়াট ইজ আপ, মোটরসাইকেল ঘুরতে বাজে হচ্ছে 3:56, বিকাল টাইম। বাইরে রোদ বলতে গেলে নাই একদম। এখন আমি গ্রিন রোড থেকে বেড়িবাঁধে যাব। মোস্ট প্রবাবলি ধানমন্ডির ভিতর দিয়েই হচ্ছে যাব। সোজা সায়েন্স ল্যাবের দিকে জ্যাম প্রচুর, তাই ডানে ল্যাবরেটরির দিক দিয়ে বেরোয় যাব। ওকে, লেটস টেক দ্য টার্ন। ধানমন্ডির ভিতর দিয়ে দেখি জিগাতলা দিয়ে যাওয়া হইতেও পারে, তবে জিগাতলার ওদিকে সিএনজি গুলোর আবার প্রচুর জ্যাম লাগে। এই জ্যাম ওই জ্যাম এরকম করতে করতে জীবন অতিষ্ঠ। ওয়াও, ব্ল্যাক কালারের বিএমডাব্লিউ, জোস। তবে কোনো ওয়াশ করা নেই, ধুলা পড়ে আছে গাড়ির উপরে। জিনিসটা ভাল লাগলো না। তার গাড়ির প্রতি মায়া কম মনে হয়। এত দামি একটা গাড়ি, এত সুন্দর বিউটিফুল জার্মান ইঞ্জিনিয়ারিং, তারপরে সুন্দর করে ওয়াশ করে রাখে না। দ্যাট ইজ রিয়েলি রিয়েলি ব্যাড। আবার মাঝে মধ্যে এরকম হয় যে কাজ করানো লাগবে, এজন্য গ্যারেজে রেখে দিছে, তো গ্যারেজের থেকে এখন হচ্ছে ওয়ার্কশপের দিকে নিয়ে যাইতেছে আর কি। অলরাইট, ধানমন্ডি লেকের সুন্দর মসজিদটার সামনে চলে আসছি। ওয়াও, সুন্দর ওয়েদার আর কি। বাংলাদেশের শীতকাল আসলে এনজয় করার মতো, একদম পারফেক্ট শীতকাল। বরফ পড়লে অনেক ভোগান্তি হতো, তবে বরফ পড়ে না, এর জন্য মানুষেরা অনেক এনজয় করতে পারে। আবার অনেক মানুষেরা বলে স্নো পড়ে না কেন, স্নো পড়ে না কেন। আরে ভাই, স্নো পড়লে তখন আর এরকম ভাবে শীতকালে টঙে বসে চা খেতে পারতেন না। জাস্ট নর্মাল কাপড় চোপড় পরে, যে আমার মতো নর্মাল কাপড় চোপড় পরে হচ্ছে বের হয়ে যেতে পারতেন না। কালকে ফাইনালি আমি মোটরসাইকেলটার সার্ভিসিং করতে যাব। এটা আই গেস 6 নাম্বার অথবা 7 নাম্বার সার্ভিসিং আর কি। এবং সার্ভিসিংটা আরো অনেকদিন আগে করার কথা ছিল এবং আমি নিয়েও গেছিলাম সার্ভিসিং করাইতে, কিন্তু পরে তারা বলে যে আরো কিছুদিন পরে আসেন। তো যেই দিন আমি মোটরসাইকেল ফেরত নিয়ে আসছি, তার পরের দিনই তারা আবার আমার আব্বুকে কল দিছে যে পাঠা দেন সার্ভিসিং করাইতে। তো কি হইলো জিনিসটা, যাই হোক, পরে আমি চিন্তা করছি 10 তারিখের পরে যাব। তো এখন হচ্ছে রবিবারে আমি আবার যাব, গিয়ে হচ্ছে কয়েকটা জিনিস চেক করানো লাগবে এবং হচ্ছে সার্ভিসিং করানো লাগবে। তার ভিতরে যে জিনিসগুলো থাকবে ওইগুলো হইলো ইঞ্জিনের যে অয়েল ফিল্টার অথবা অয়েল ক্লিনার কি যেন বলে, ইঞ্জিন অয়েলটা হচ্ছে যেটার ভিতর দিয়ে আসে, সো ওইটা হচ্ছে চেক করানো লাগবে যে চেঞ্জ করা লাগবে নাকি। ও এখন হচ্ছে তারা ছবি তুলতেছে রোদের মধ্যে। শীতকালে রোদ পাইছে, ছবি তো তুলবেই, আর বিকালের রোদে আবার ছবি অনেক সুন্দর আসে। যাই হোক, সো ওই অয়েল ফিল্টার ওইটা হচ্ছে চেক করানো লাগবে যে এটা চেঞ্জ করার সময় আসছে নাকি অথবা ক্লিন করা লাগবে কিনা। তারপরে এয়ার ফিল্টার চেঞ্জ করা লাগতেও পারে। দেন চেইন, তারপরে হচ্ছে টায়ার প্রেসার, তারপরে ব্রেকগুলা চেক করা। সব কিছুই হচ্ছে কস্টলি কোনো একটা সার্ভিসের ভিতর দিয়ে যাইতে পারে এবং মনে হইতেছে কালকার সার্ভিসে আমার ভালোই খরচ যাইতে পারে, কারণ 10,000 কিলোমিটার তো আর 1,000 কিলোমিটার পরেই হয়ে যাবে। এই জন্য ভালোই কস্ট আমার যাইতে পারে। এগুলো নিয়ে একটু টেনশনে আছি, কারণ রিসেন্ট কয়েক মাসে প্রচুর খরচ গেছে আমার। টাকা সেভ করব যে কেমনে, কি টাকা সেভ করার সুযোগ পাইতেছি না। এটা নিয়ে টেনশনে আছি, কারণ এখন টাকা সেভ করার খুবই জরুরি। আমার হাতে আছেই আর হয়তো 4-5 মাস, কমও হইতে পারে, কে জানে। এর জন্য টাকার খুবই দরকার। আমি জানি না, আমার এমনও হতে পারে যে ধার নেওয়া লাগতে পারে কারোর থেকে, যদি আমার ভিসা হয়ে যায় আর কি। দেখা যাক কি হয়। যাওয়াটা অনেক কঠিন, যাওয়ার পরে সার্ভাইভ করাটাও অনেক কঠিন, কিন্তু সবকিছুতেই টাকা লাগবে। টাকা ছাড়া কিছুই চলবে না। যাই হোক, সেই চিরচেনা ম্যান হোলের গলিতে অনেকদিন পরে আজকে ঢুকবো। ব্যাটারিটা যেমন চলতেছে সে তো আমাকে সাইড দিবে না, তাহলে আমি তারে যাইতে দিই। হর্ন দিয়ে কোনো লাভ হয় না। ওকে, তো সার্ভিসিং এ যদি আমার এয়ার ফিল্টার চেঞ্জ করা লাগে, এয়ার ফিল্টার হয়তো 600-700 নেয় মনে হয়, ভুলে গেছি দাম। তারপরে অয়েল সিল নাকি অয়েল ফিল্টার, ওইটা ওয়াশ অথবা চেঞ্জ করা লাগতে পারে, ওইখানে যাবে আরেক খরচ। আবার সার্ভিসিংটার জন্য দেওয়া লাগবে হচ্ছে 500, কারণ ফ্রি সার্ভিসের মেয়াদ আমার শেষ, এবার হচ্ছে পেইড সার্ভিস। তবে পেইড সার্ভিস হইলেও তারা একটা শিডিউল অনুযায়ী কল দেয়, এবং 2 বছর হয়ে যাওয়ার পরও তারা যে এখনো আমার আব্বুকে কল দেয়, এটা অনেক ভালো একটা জিনিস।
তারা কাস্টমারের কেয়ার করার পাশাপাশি আবার লাভও আছে। লাভ ছাড়া তো মানুষ টাকা খরচ করে না, তাই না? তো কল দিয়ে রিমাইন্ড করে দিলে তারপর আমি সার্ভিসিং করাতে আসবো, তাহলে সার্ভিসিং এর জন্য 500 আর্ন হবে। ওই আর্নের সাথে ওই দেখছেন খোলা ম্যান হোল, লিটারেলি। মনে করেন একটা গাড়ি যদি আমার সামনে দিয়ে যাইতো আর আমি যদি গাড়িটার পিছনে পিছনে ফলো করতে করতে যাইতাম, তাহলে ম্যান হোলে পড়ে যেতাম একদম। কারণ গাড়ি সামনে থাকলে বোঝা যায় না যে সামনে কি আছে না আছে। গাড়ি তো 4 চাকা, 2 সাইডে 2 চাকা, মাঝখান দিয়ে এসে চলে যেত, কিন্তু আমি যাইতাম ম্যান হোলে পড়ে। এই জন্য এই গলির নাম দিয়েছিলাম আমি ম্যান হোলের গলি। এইখানে ম্যান হোলের এই স্ল্যাবগুলা চুরি যায় না কি হয় আমি জানি না, কিন্তু খুঁজাই পাওয়া যায় না এগুলা। যাই হোক, জিগাতলা চলে আসছি। এদিক দিয়ে হচ্ছে এবার এই রাস্তাটা কি বলে, ট্যালি অফিসের মোড়, আই ডোন্ট নো। এদিক দিয়ে হচ্ছে ঢুকবো। বেড়িবাঁধে যাওয়ার জন্য স্ট্রেট যাওয়া লাগতে পারে, আই ডোন্ট নো। রাস্তা অত বেশি আমি এদিকের চিনি না। ডানের দিক দিয়ে বেড়িবাঁধ যাওয়া চিনি, এদিক দিয়ে একটু কম চিনি। তবে এই রোদ আমি পাইলাম, এরপরে হচ্ছে শীত পড়া শুরু করবে। রাতে যখন বাসায় আসবো কাঁপতে কাঁপতে আসা লাগবে। ওকে, লেটস গেট গোয়িং। কতক্ষণ গেছে? মনে হয় 10 মিনিট। 10 মিনিটের ভিতরে আমি অনেক দূর চলে আসছি, এবং আর হয়তো 100 কিলোমিটার হইলে আমার 9000 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে। ওরে কত কাজ দিয়ে যে যায়। যদিও আমারও দোষ আছে এখানে, আমি ওভারটেক করতে নিছি, কিন্তু ভ্যানগুলো চাইলে রাস্তাতে আরো স্পেস দিয়ে বামে দিয়ে চলতে পারতো, কিন্তু ওরা স্পেস তেমন দেয় না। এজন্য ওদেরকে ওভারটেক করতে গেলে এরকম ডেঞ্জারাস ভাবে ওভারটেক করা লাগে। তো আপনারা কমেন্ট করতে পারেন যে এই 9000 কিলোমিটার যে রাইড হইলো, আমার কি কি চেক অথবা চেঞ্জ করার এক্সট্রা কোনো সাজেশন যদি থাকে তাহলে আপনারা দিতে পারেন। আর আমার চেইনের কন্ডিশন, টায়ারের কন্ডিশন, এভরিথিং এখনো পারফেক্ট অবস্থায় আছে, কারণ 2 বছরে আসলে অত বেশি রাইড করা হয় নাই। আচ্ছা, কোন দিক দিয়ে ঢুকা যায়? এদিক দিয়ে বেরিবাদে ঢুকা যায়। এদিক দিয়ে আমি একটা রাস্তা চিনি, আমি আপনাদেরকে দেখাই। বাম দিকে এটাকে বলা হচ্ছে তুলা গাছ মোড়। তুলা গাছ মোড় নাকি তুলা গাছ তলা যেন বলে, কিন্তু এখানে কোনো তুলা গাছ আমি দেখি নাই, নাম হয়ে গেছে আর কি এটা। এবং এদিকে হচ্ছে চামড়ার বেল্ট, চামড়ার জুতা, অনেক কিছু সেল হয়, এবং শুনছি কম প্রাইসে সেল হয়। আমি কখনো কোনো দোকানে ঢুকে দেখি নাই, তবে আমার বেল্ট কিনা লাগবে। কয়েকদিনের মধ্যেই আমি ঢুকে দেখবো। টোটাল কিলোমিটার কত গেছে? টোটাল 8934 কিলোমিটার গেছে। ওকে, তার মানে আর 64 কিলোমিটার, কি বলি 66 কিলোমিটার হয়ে গেলেই আমার 9000 কিলোমিটার হয়ে যাবে। জোস। দেখতে দেখতে 9000 কিলো হয়ে গেল। কিন্তু বেশি করে যদি ট্যুরে মোড়ে যাইতাম তাহলে এতদিনে 10,000 পার হয়ে যেত, অনেক আগেই পার হয়ে যেত 10,000। বাট ট্যুরে যাওয়া হয় না, এটাই মেন সমস্যা। সারাদিন থাকি দৌড়ের উপরে। তবে ইচ্ছা থাকলে উপায় হয়, যদি জোর মনোবল থাকে তখন ঠিকই ট্যুরে যাওয়া হবে। ওটা কাউকে সাথে নিতে পারি বা না পারি, বাট আই এম টু লেজি ফর দ্যাট। এই যে এখন যে বাজারের ভিতর দিয়ে যাইতেছে, এটা হইতেছে বউ বাজার। এদিকে সব ধরনের মানুষেরা, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, যত টাইপের মানুষ আছে সবাই হচ্ছে এলাকার, তারা বাজার করতে আসে। মাছ টাছ যা কিছু আছে সব হচ্ছে রাস্তার ভিতরে, পাশের দোকানে, সব জায়গাতে। এই যে হাঁস, ভ্যানের ভিতরে শাকসবজি, পেঁয়াজ, মরিচ, এভরিথিং। জুতার দোকান, সবকিছুই আছে। মোবাইলের দোকানও ছিল। দেখেন জায়গা কটুক, ডানে সিএনজি, বামে সিএনজি, আমার জায়গা আছে জাস্ট এটুক। এর ভিতর দিয়ে এবার বের হব। বউবাজারটা কখনো আপনাদেরকে আমি দিনের বেলা দেখাই নেই, আজকে এই ফার্স্ট টাইম ভিডিওতে আমি দেখাইতেছি। এই বউবাজার এরিয়াটা বলা যায় কিছুটা রায়ের বাজার এলাকার মতোই, জাস্ট রায়ের বাজারে হচ্ছে একটা জায়গাতে সেন্ট্রালাইজড পুরো বাজারটা, আর বউবাজারে হচ্ছে পুরো এলাকা নিয়েই হচ্ছে বাজার ছড়ানো। এবং রায়ের বাজার আগে হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের সংখ্যাই অনেক বেশি ছিল, এবং আমাদের রায়ের বাজারের এরিয়াতে হচ্ছে ট্রেডিশনালি মাটির তৈরি জিনিসগুলাই হচ্ছে হিন্দুরা সবচেয়ে বেশি সেল করতো, এবং এখনো অনেক দোকান আছে আর কি ঐতিহ্যবাহী ওইখানের মাটির জিনিসের দোকানগুলো আর কি। উঠে গেছি বউবাজার থেকে আবার মেইন রোডে, লেটস গো। মোটরসাইকেল খুঁজে বাজে হচ্ছে 4:13, মনে হয় 15-20 মিনিট লাগছে এরকম। অনেক দূরই রাইড করে আসলাম, এখন পড়লাম হচ্ছে জ্যামে। তবে এই জ্যাম ছুটে যাবে, এগুলো হচ্ছে জাস্ট অটোগুলা, সিএনজি গুলা দাঁড়ায়, ওগুলার কারণে জ্যামটা লাগে আর কি। বাট আজকে সারপ্রাইজিংলি বেড়িবাঁধের রাস্তাতে ধুলা আমি কম দেখতেছি। এটা কেমন পসিবল হলো? এত ক্লিয়ার দেখতেছি কেন সবকিছু? এত ক্লিয়ার তো দেখার কথা না। বিকালের রোদ তো আছেই, ওটার কারণেও কিছুটা ক্লিয়ার বোঝা যাইতেছে। কুয়াশা থাকলে আর একটু ধোঁয়াটা লাগতো, তারপরও একটু কম ধুলা মনে হইতেছে আজকে। হয়তো ভোরবেলা অথবা সকালে রাস্তায় পানি দিছে, যদিও এখানে পানি দিলে তেমন একটা লাভ হয় না, কারণ রাস্তার একদম পাশেই তো হচ্ছে ধুলা। ওকে, ডানে ইন্ডিকেটর দিয়ে দিলাম, আমি এখন ডানের রাস্তায় ঢুকে যাব। প্লিজ গিভ মি এ লিটল স্পেস, থ্যাংক ইউ। কে আবার তেল দেখে 2 দাগ কম দেখাইতেছে নাকি এটা এমনি? বুঝলাম না। মাত্র 70-80 কিলোমিটারে 2 দাগ কমে গেল। কালকের সার্ভিসিং এ ভালো করে চেক করা লাগবে সবকিছু। যাই হোক,
আমি চলে আসছি বেড়িবাঁধ পার হয়ে স্বপ্নডাঙ্গার সামনে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন। টাটা।